নমস্কার, আমি আবিরা। আজকে আমার গ্রন্থপঞ্জিকার প্রথম গল্প যক্ষের-ধন। যক্ষের-ধন কথাটা শুনলেই মনে পড়ে যায় না সেই রূপকথার গল্পগুলো ছোটবেলায় পড়তাম? না, এটা বলা অবশ্য ভুল হবে। ছোটবেলা কেন, এই বড়বেলাতেও তো আমি পড়ি ঈশপের গল্প, বেতাল পঞ্চবিংশতি, ঠাকুমার ঝুলি, টুনটুনির গল্প, আরো কত কি। এমনকি সহজ পাঠও পড়ি। মনে পড়ে নৌকা যাত্রার সেই লাইনগুলো, আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে করে বেড়াই না কো হাটি, আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার। ঠিক যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্কর চেয়েছিল 7 সমুদ্র 13 নদী পার করে আফ্রিকার দুর্গম স্থানে যেতে, হীরের খনির সন্ধানে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। হ্যাঁ, সেই চাঁদের পাহাড়। সেই আফ্রিকারই একদম পশ্চিম প্রান্তে রয়েছে একটা ভাঙা চোরা জীর্ণ শহর, যার চারপাশে শুধু বালি আর বালি। সব মিলিয়ে হয়তো 100টা পরিবার থাকে, যাদের অবস্থা এতটাই করুণ যে চুনবালির গাঁথনি দেওয়া দেয়ালগুলো খসে পড়ছে। আমার গল্পের যক্ষের-ধন কিন্তু লুকিয়ে আছে এই শহরেই। এই যক্ষের-ধন কোনো হীরের খনি নয়, তার থেকেও দামি, ভীষণ দামি। 500 বছর বা 1000 বছর বা তার চেয়েও পুরনো সব প্রাচীন গ্রন্থ। শহরটার নাম মৌরিতানিয়া। প্রায় 1200 বছর বা তারও আগের কথা বলছি। 800 খ্রিস্টাব্দে এরগুওয়ারানে বালিয়াড়ির বুকে গড়ে ওঠে এই পাথরের শহর। আসলে তখন কি হতো, তীর্থযাত্রীরা মক্কা যাওয়ার সময় সাহারার মৌরিতানিয়া চীন গুয়েতিতে আশ্রয় নিত, আর এইসব পর্যটকদের যাতায়াত এটাই ছিল এদের রুজি রোজগারের রাস্তা। তবে শুধুই যে বিশ্রাম নিতে তীর্থযাত্রীরা বা পর্যটকরা এখানে আসতো, ঠিক তা নয়। আসতো এই শহরে লুকিয়ে থাকা যক্ষের-ধন দেখতে। হ্যাঁ, হাজার হাজার বছর পুরনো বইগুলো পড়তে। আর তখন থেকেই এই শহরের নাম হয়ে যায় লাইব্রেরির শহর। প্রায় 30টারও বেশি গ্রন্থাগার ছিল। সব রকম বিষয়ের উপরই কিন্তু গ্রন্থ ছিল। এই জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, ইউনানি চিকিৎসা থেকে শুরু করে ইতিহাস, মানচিত্র, সাহিত্য, ধর্ম, গণিত সব। তবে আমরা যে এখন প্রিন্টেড ভার্সনের বই পড়ি, তো সেগুলো কিন্তু ঠিক সেরকম ছিল না। চামড়া বা কাপড়ে বাঁধাই করা থাকতো। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো, সেই যুগে লোকেরা নিজেদের ঘরেও না গ্রন্থাগার তৈরি করতে পারত। আর যাদের ঘরে গ্রন্থাগার থাকতো, গ্রন্থ থাকতো, সমাজে তাদের একটু উঁচু নজরেই দেখা হতো। আর এই সব লাইব্রেরিতে তখনকার ইয়াং জেনারেশনরা বসে পড়াশোনা করত, আর তাদের টিচাররাও সেইখানেই তাদের পড়াতো। আর একটা মজার বিষয় ছিল, পুরুষতান্ত্রিক সমাজ তো ছিলই, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ হলেও মেয়েরা নিজস্ব লাইব্রেরি তৈরির একটা অধিকার পেত। তবে যদি তারা বিয়ে করে নিত না, তাহলে সেই সব গ্রন্থাগারের স্বত্ব চলে যেত তার স্বামীর কাছে। স্বামী মারা গেলে, স্বামীর মৃত্যুর পর সেই সব গ্রন্থাগারের স্বত্ব আবার ফিরে আসতো তাদের কাছে। তাই তখনকার দিনের অনেক মেয়েরাই বিয়ে করতো না, কারণ তাদের কাছে বিয়ে করার থেকে গ্রন্থ এবং গ্রন্থাগার অনেক বেশি প্রিয় ছিল, অনেক বেশি ভালোবাসার জিনিস ছিল। কিন্তু ওই যে ভয় তার পশ্চিমে, ভয় তার পূর্বে, যেদিকে তাকায় ভয় সাথে সাথে ঘুরবে। 18 শতক। 18 শতকে ইউরোপীয়রা আফ্রিকা দখল করায় যাতায়াত ব্যবস্থা উন্নত হয়ে গেল, ফলে তীর্থযাত্রীদের বিশ্রাম নেওয়ার কোনো তাগিদও থাকলো না। চীন গুয়েতির জনপ্রিয়তাও আস্তে আস্তে কমতে থাকলো। অগত্যা লাইব্রেরির মালিকরা কি করলো, তাদের রুজি রোজগারের জন্য কেউ চলে গেল সৌদি আরবে, কেউ চলে গেল দুবাইতে। শুধু গ্রন্থ বা গ্রন্থাগার দিয়ে তো আর জীবন চলে না, পেটও চলে না। তাই নতুন প্রজন্ম আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিল এইসব লাইব্রেরি থেকে। আর জলবায়ুর প্রভাব তো রয়েছে, ওটা তো ন্যাচারাল ব্যাপার, সেটা আমরা সবাই জানি। তবে অনেকগুলো লাইব্রেরি ধ্বংস হয়ে গেল। খান 10 এখনো শিবরাত্রি সন্ধ্যের মতো যদিও টিমটিম করে বেঁচে আছে, তার মধ্যে 2টো বিশেষ করে একটু ঠিকঠাক আছে। একটা অদ্ভুত ব্যাপার,
চিনগুয়েত্তির এই ঐতিহ্য ও ইতিহাসকে আজও কিন্তু হেরিটেজের স্বীকৃতি দেয়নি ইউনেস্কো। আসলে ব্যাপারটা একটু এইরকম, ইউনেস্কো এবং মৌরিতানিয়ার সরকার অনেকবার চেষ্টা করেছে এইসব লাইব্রেরির গ্রন্থ সংগ্রহ এবং সংরক্ষণ করতে, কিন্তু লাইব্রেরির মালিকরাই তা করতে দেয়নি। কেন করতে দেয়নি? তাদের ধারণা এগুলো হচ্ছে তাদের এইসব গ্রন্থ লাইব্রেরি, এগুলো হচ্ছে তাদের গ্রামের ঐতিহ্য এবং সম্বল, তো তারা সেটা কোনোভাবেই হাতছাড়া করবে না। কিন্তু কি মুশকিল বলো তো, এইসব না করলে সেগুলোকে তো রক্ষাও করা যাবে না, সেটা তাদেরকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। তবে আর্থিক সাহায্য দান বা স্বেচ্ছাসেবী নিয়োগ করলে তাতে তাদের কোনো আপত্তি নেই, যদিও এই শর্তে আবার স্বাক্ষর করতে চাইছে না প্রশাসন। তবে ইদানিংকালে চিনগুয়েত্তি খুবই ইম্পর্টেন্ট একটা আলোচ্য বিষয় হয়ে উঠছে কিন্তু বিবিসি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কাছে। ওই যে বলে না, আশায় মরে চাষা, সেই আশাতেই, সেই বিশ্বাসেই আমরাও বুক বেঁধে বসে থাকি যে আমাদের এই অমূল্য লাইব্রেরি শহর পৃথিবীর বুক থেকে কোনো দিনও সম্পূর্ণভাবে মুছে যাবে না। নমস্কার।